সাথে তুলনা করেছি, এই বস্তুটাকে বলা হয় প্রসঙ্গ কাঠামো। কি বলা হয়? প্রসঙ্গ কাঠামো। অর্থাৎ যে বস্তুর সাথে বা যার সাথে আমি তুলনা করে অবস্থানটাকে সুনির্দিষ্ট করতেছি, তাহলে সেইটাকে বলা হয় প্রসঙ্গ কাঠামো। এখন আমাদের চারপাশে আমরা অনেক বস্তু দেখতে পাই, তাই না? আমরা অনেক বস্তু দেখতে পাচ্ছি। যেমন এখানে আমরা একটা বোর্ড দেখতে পাচ্ছি, আমি এখানে দাঁড়ানো আছি, এরকম অনেক বস্তু আছে। আমার হাতে একটা কলম রয়েছে। এখন এই বস্তুগুলোর সবগুলোর অবস্থান কিন্তু সময়ের সাথে সাথে পরিবর্তন হয় না। যেমন এই বোর্ড, এখানে আমি দণ্ডায়মান আছি বা দাঁড়ানো আছি, এই বোর্ডটি কিন্তু আমার সাপেক্ষে কি রয়েছে? অবস্থানের পরিবর্তন হয়নি। অবস্থানের পরিবর্তন হয়নি। কার সাথে? সময়ের সাথে সাথে। অর্থাৎ যেখান থেকে 10 সেকেন্ড আগে আমি বা 1 মিনিট আগে আমি যে জায়গাটায় দাঁড়ানো ছিলাম, আমার বোর্ডটি কিন্তু এখন 1 মিনিট পরেও সেই জায়গাটাই রয়েছে। সুতরাং এই ধরনের অর্থাৎ প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে বস্তুর যদি অবস্থানের পরিবর্তন না হয়, তাহলে সেটাকে কি বলা যাবে? স্থির বলা যাবে। অর্থাৎ মনে করি এ একটা বস্তু, বি আর একটি বস্তু। এই বস্তু দুটি যদি এদের অবস্থানের পরিবর্তন না করে, অর্থাৎ এই বস্তুর সাপেক্ষে এই বস্তুর যদি পরিবর্তন অবস্থানে না ঘটে, তাহলে সেটাকে কি বলা হবে? স্থির বস্তু বলা হবে। স্থির বস্তু। তাহলে আমরা কি পাইলাম? সময়ের সাথে সাথে পারিপার্শ্বিক সাপেক্ষে, পারিপার্শ্বিক কথাটার মানে কি? পাশাপাশি যেগুলো রয়েছে আর কি, পারিপার্শ্বিক সাপেক্ষে বস্তুর অবস্থানের যদি পরিবর্তন না ঘটে, বস্তুর অবস্থানের পরিবর্তন যদি না ঘটে তবে সেই বস্তুকে কি বলা হবে? স্থির বস্তু বলা হবে। স্থির বস্তু বলা হবে। আমার হাতে যে কলমটি রয়েছে, এই কলমটি যদি আমি একটা নির্দিষ্ট সময় ধরে এখানে ধরে রেখে দেই, তাহলে এর অবস্থানের যদি পরিবর্তনটা না ঘটে, তাহলে এটাকে কি বলা হবে? স্থির বলা হবে। এই অবস্থানের অপরিবর্তন থাকাকে বলা হবে স্থিতি। এবার চলো আর একটি ঘটনা আমরা কল্পনা করি। মনে করি একটি গাছ, গাছের নিচে মনে করো রফিক দাঁড়ানো আছে। এই রফিক দাঁড়ানো, এখন যদি দেখতে পাই আমরা এখান থেকে একটি লোক কি করছে? দৌড়ে যাচ্ছে। কি যাচ্ছে? দৌড়ে যাচ্ছে। কি যাচ্ছে? সে দৌড়ে যাচ্ছে। যদি এখানে এই ব্যক্তি যদি রফিকের সাপেক্ষে দৌড়ে যায়, তাহলে কি হচ্ছে? তার অবস্থানের কিন্তু একটা পরিবর্তন হচ্ছে। অর্থাৎ এখানে যদি আমি 1 মিনিট আগে যদি আমি এই জায়গাটায় দেখি, কিছু 1 মিনিট রফিকের এর অবস্থানটা কিন্তু এই জায়গাটা হবে। সুতরাং এই যে অবস্থানের একটা পরিবর্তন, দ্বিতীয় মিনিটে সে এখানে থাকবে। এই যে একটা সময়ের সাথে সাথে যে পারিপার্শ্বিক সাপেক্ষে যে একটা অবস্থানের পরিবর্তন হলো, এটাকে বলা হবে গতি। যেমন এই একটা কলম, আমি যদি আমার এই অবস্থান থেকে এই অবস্থানে নিয়ে যাই, অর্থাৎ আমি কলমটা কি করতেছি? একটা নির্দিষ্ট সময়ের সাথে সাথে একটা সময়ের সাথে সাথে কিন্তু এর অবস্থানের পরিবর্তন হচ্ছে, তাহলে এটাকে বলা হবে গতি। কি বলা হবে? গতি। তাহলে আমরা গতির সংজ্ঞাটা কি লিখতে পারি?
যদি গতির সংজ্ঞা লিখতে চাই তাহলে কি হবে, সময়ের সাথে পারিপার্শ্বিক সাপেক্ষে বস্তুর অবস্থানের যদি পরিবর্তন ঘটে, তাকে, অর্থাৎ এই যে অবস্থানের পরিবর্তন ঘটলো, তাহলে এই ঘটনাটাকে বলা হবে আমার গতি। অবস্থানের এই পরিবর্তনের ঘটনাকে বলবো আমি গতি, এবং যে বস্তুটি অবস্থানের পরিবর্তন করলো সেই বস্তুকে আমি বলবো গতিশীল বস্তু। যেমন এই কলমটি যদি এই জায়গা থেকে এই অবস্থানে চলে আসে তাহলে এই বস্তুটাকে বলা হবে গতিশীল বস্তু, এবং এই যে পরিবর্তন করলো এই ঘটনাটাকে বলবো আমরা গতি। এখন খেয়াল করে দেখো, আমি এই কলমটি যে এই জায়গা থেকে এই জায়গায় নিয়ে এসেছি, তাহলে এই অবস্থানের যে পরিবর্তন হয়েছে, অর্থাৎ এই ব্যক্তি যে অবস্থানের পরিবর্তন হয়েছে আমি কারোর সাথে কিন্তু তুলনা করেছি, তাইলে এই গাছ, এই ব্যক্তি, এরা হচ্ছে কি, এই গাছ এবং এই ব্যক্তি হচ্ছে প্রসঙ্গ কাঠামো। একটা ঘটনা কল্পনা করা যাক, আমরা আসলে কি দেখি, আমরা তো প্রায় সময় ভ্রমণ করি, তাই না? আমরা প্রায় সময় ভ্রমণ করি ট্রেনে। তো আমরা যদি দুই বন্ধু একটা কামরায় বসে থাকি মুখোমুখি হয়ে, অর্থাৎ তুমি এবং তোমার বন্ধু একটা ট্রেনের কামরায় বা একটা ট্রেনের রুমে একটা কামরায় সামনাসামনি বসে আছো, একে অপরের দিকে মুখ করে বসে আছো, তাহলে বলো তো, তুমি যখন তোমার বন্ধুর দিকে তাকাবে তখন কি তুমি গতিশীল মনে হবে? নিশ্চয়ই না। অর্থাৎ যখন তোমরা এক বন্ধু অন্য বন্ধুর দিকে তাকাবে, কিন্তু তুমি যদি জানলা দিয়ে বাহিরের দিকে তাকাও, অথবা যদি ট্রেনের রেল লাইনে বা যদি প্ল্যাটফর্মে দাঁড়ানো কোনো ব্যক্তি তোমাদের দিকে তাকায়, তাহলে তার সাপেক্ষে কি হবে? তোমরা কিন্তু গতিশীল। কেননা প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে তোমাদের অবস্থানের পরিবর্তন হচ্ছে, অর্থাৎ এই প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে তোমাদের অবস্থানের কিন্তু পরিবর্তন হচ্ছে। অর্থাৎ প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে, অর্থাৎ এই যে প্ল্যাটফর্মে যে দাঁড়ানো ব্যক্তি আছে তার সাপেক্ষে কিন্তু কি দেখতে পাচ্ছি আমরা, এই দুই বন্ধু কিন্তু ক্রমান্বয়ে দূরে চলে যাচ্ছে অথবা কাছে চলে আসছে, অর্থাৎ অবস্থানের পরিবর্তন হচ্ছে। তাহলে এই ব্যক্তির বা এই প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে এই ব্যক্তি দুটি গতিশীল। আবার এই বন্ধু যখন এই বন্ধুর দিকে কামরায় বসে তাকাবে তখন কিন্তু তারা কি, এই বন্ধুর সাপেক্ষে এই বন্ধু তখন স্থির। তো এই যে অবস্থাটা পেলাম, এই গতিটাকে বা বলা হবে আপেক্ষিক গতি, অর্থাৎ অপেক্ষাকৃত বা তুলনামূলক গতি অথবা আপেক্ষিক গতি। এখন প্রশ্ন থাকে যে এই মহাবিশ্বই যখন ঘূর্ণায়মান, আমরা জানি কি আমাদের সোলার সিস্টেমে বা সৌরজগতে সূর্যের চারপাশে বিভিন্ন গ্রহ গ্রহসমূহ ঘূর্ণায়মান প্রতিনিয়ত। তাহলে আমাদের পৃথিবী অথবা অন্যান্য গ্রহ যখন ঘুরে, এই মহাবিশ্বের সকল স্থিতি আপেক্ষিক, সকল গতি আপেক্ষিক, কোনো গতি পরম নয় কোনো পরম স্থিতি। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো বন্ধুরা। মনে করি এ একটা বস্তু, সে সরলরেখা বরাবর যদি বস্তুটির গতি, অর্থাৎ সরলরেখা বরাবর যদি এই বি অবস্থানে চলে আসে, এই বস্তুটি যদি সরলরেখা বরাবর তার বি অবস্থানে চলে আসে, তখন এটাকে কোন ধরনের গতি বলা হবে? এটাকে বলা হবে সরল রৈখিক গতি। একে বলা হবে সরল রৈখিক গতি।
তাহলে বন্ধুরা সরলরৈখিক গতি বলতে আমি কি পেলাম? হ্যাঁ, অর্থাৎ কোনো বস্তু যদি সরল রেখা বরাবর গতিশীল হয়, এই জন্য কিন্তু বলা হয় সরল সোজা রৈখিক রেখা। অর্থাৎ সরল রেখা বরাবর যদি কোনো বস্তু গতিশীল হয় তাহলে সেটাকে কি বলা হবে? সরলরৈখিক গতি বলা হবে। যেমন আমরা যদি একটি টেবিলকে ক্রমান্বয়ে কি করি, ধাক্কা দিয়ে নিয়ে যাই কোনো একটা প্ল্যাটফর্মের উপর দিয়ে, আমি কি করছি, বস্তুটাকে আস্তে করে ধাক্কা দিয়ে একটু নিয়ে যাচ্ছি একটা প্ল্যাটফর্মে দিয়ে, তাহলে কি হচ্ছে, বস্তুটির সরলরৈখিক গতি হচ্ছে। তাইলে আমরা কি পেলাম? একটা উদাহরণ বলো তো, আমরা প্রায় সময় আমরা দেখে থাকি, বলো তো এরকম একটা চারপাশে আমাদের উদাহরণ রয়েছে। হ্যাঁ, কোনো রাস্তার উপর দিয়ে যদি সোজা মানে সরলরেখা বরাবর যদি একটা বস্তু কি হয়, গতিশীল হয়, তাহলে সেটাকে বলা হবে কি বলা হবে? সরলরৈখিক গতি। বন্ধুরা তোমরা আমার হাতে একটা খেলনা গাড়ি দেখতে পাচ্ছ, তাই না? আচ্ছা, এই গাড়িটি যদি আমি সোজা সরলরেখা বরাবর, অর্থাৎ একটা রাস্তার উপর দিয়ে যদি আমি সরলরেখা বরাবর চালনা করি, একটা সরলরেখা বরাবর যদি আমি গাড়ি চালনা করি, তাহলে সেইটাকে বলা হবে সরলরৈখিক গতি। এই গাড়িটি আমি কি করব, একটা সরলরেখা বরাবর আমি পরিচালনা করব না। যেমন মনে করি এই গাড়িটিকে যদি আমি একটা বৃত্তাকার পথে যদি পরিচালনা করি, অর্থাৎ গাড়িটিকে যদি আমি সমান দূরত্ব রেখে যদি বৃত্তাকার পথে ঘুরে আসে, তাহলে বস্তুটি কিন্তু একটা গতি লাভ করবে না? তাইলে এটাকে কোন ধরনের গতি বলা হবে? ঘূর্ণন গতি। গাড়িটি যদি এই বিন্দু থেকে সমান দূরত্ব, অর্থাৎ এ বিন্দুতেও যে দূরত্ব অতিক্রম করেছে, বি বিন্দুতেও যদি সেই দূরত্ব অতিক্রম করে, সেটাকে বলা হবে ঘূর্ণন গতি। তাহলে কি পাচ্ছি আমরা? ঘূর্ণন গতি কাকে বলা হয়? তাহলে আমরা ঘূর্ণন গতি কাকে বলতে পারি? যে ঘূর্ণন গতি যদি কোনো একটা বস্তু, যদি কোনো একটা বস্তু একটি বিন্দুর সমদূরত্বে থেকে ঘুরতে থাকে, যদি কোনো একটা বস্তু, যেমন একটা বস্তু একটা নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরত্বে থেকে যদি ঘুরতে থাকে, তাহলে তার গতিকে কি বলা হবে? গতিকে ঘূর্ণন গতি বলে। যেমন এই গাড়িটিকে যদি একটা বৃত্তের পরিধি বরাবর আমি যদি ঘুরাই, তাহলে যে গতিটা হবে সেটাকে বলা হবে ঘূর্ণন গতি। এখন বলো তো বন্ধুরা, বাস্তবে আমরা ঘূর্ণন গতি কোথায় কোথায় দেখি? আমাদের চারপাশে দেখতে পাই কিনা? হ্যাঁ, আমাদের যে সিলিং ফ্যান রয়েছে, আমাদের যে ফ্যান, তারপর একটা ঘড়ি, না, সবগুলো হচ্ছে কার উদাহরণ? ঘূর্ণন গতির উদাহরণ। এখন বলো তো, সরলরৈখিক গতি এবং ঘূর্ণন গতি এই দুটোর মধ্যে পার্থক্যটা কোথায়? সরলরৈখিক গতি হবে যদি বস্তুটি বা এই গাড়িটি যদি সরলরেখা বরাবর গতিশীল হয়, তাহলে সেটাকে বলা হবে সরলরৈখিক গতি। আর এই গাড়িটি যদি একটা বৃত্তাকার পথে ঘুরতে থাকে, তাহলে সেটাকে বলা হবে ঘূর্ণন গতি। এবার বলো তো বন্ধুরা, আমার হাতে তোমাদের কি দেখতে পাচ্ছ? তোমাদের পদার্থবিজ্ঞান বইটি দেখতে পাচ্ছ আমার হাতে। এখন এই বইটিকে যদি আমি এই অবস্থান থেকে যদি এই অবস্থানে নিয়ে যাই, তাহলে দেখো তো এই বইয়ের প্রত্যেকটা ক্ষুদ্র ক্ষুদ্র কণা কিন্তু একই সময়ে একই দূরত্ব কি করছে? অতিক্রম করছে। তাহলে এই ধরনের গতিকে কি বলা হবে? চলন গতি বলা হবে। তাহলে চলন গতি কোনটি কি বলা হলো? চলন গতি তাহলে কি পেলাম? কোনো বস্তুর কোনো কিছু যদি এমন ভাবে চলতে থাকে,
এমন ভাবে চলতে থাকে, কোনো কিছু যদি এমন ভাবে চলতে থাকে যার সকল বিন্দু একই সময়ে একই দূরত্ব অতিক্রম করে, তো বন্ধুরা আমরা চলন গতি সম্পর্কে বুঝতে পারলাম। আমরা একটা ঘড়ি দেখি আমাদের বাসায়, না? যেমন এই ঘড়ির কাঁটাটা, এ হলো 12, এ হলো 6, 9, 3। এখন এই ঘড়িটির কাঁটাটা, সেকেন্ডের যে কাঁটাটা আছে, এই কাঁটাটা কিন্তু পর্যায়ক্রমিকভাবে ঘুরতে থাকে। একটা নির্দিষ্ট সময় পর পর সে কিন্তু ঘড়ির কাঁটাটা ঘুরতে থাকে, তাই না? আমরা কি করতেছি, একটা ঘড়ির কাঁটা পর্যায়ক্রমিকভাবে একটা নির্দিষ্ট সময় পর পর যদি একই দিকে যাত্রা করে, তাহলে সেইটাকে বলতে পারি আমরা কোন গতি? পর্যায়বৃত্ত গতি। পর্যায়বৃত্ত গতি। তাহলে পর্যায়বৃত্ত কথাটার মানে কি পেলাম? পর্যায়ক্রমে। যদি এটাকে আমরা বিশ্লেষণ করি তাহলে পাবো কি? পর্যায়ক্রমে বৃত্তাকার, পথের গতি। পর্যায়ক্রমে বৃত্তাকার পথের গতি, এটাকে বলা হয় পর্যায়বৃত্ত। তাহলে কি পাচ্ছি আমরা? সংজ্ঞাটা কি লিখতে পারি? সংজ্ঞাটাকে যদি বলা হয় যে পর্যায়বৃত্ত গতি কাকে বলা হয়, তাহলে লিখব কি? পর্যায়বৃত্ত গতি। কোন গতিশীল বস্তু যদি একটা নির্দিষ্ট সময় পর পর একটি নির্দিষ্ট সময় পর পর একই দিকে একইভাবে গতিশীল হয়, তাকে বা তার গতিকে কি বলা হবে? পর্যায়বৃত্ত গতি বলা হবে। তাকে পর্যায়বৃত্ত গতি বলে। ঠিক আছে বন্ধুরা? অর্থাৎ ঘড়ির কাঁটা বা সেকেন্ডের যে কাঁটা বা অন্যান্য যে কাঁটাগুলো আছে, একটা নির্দিষ্ট সময় পর পর একই দিকে কি থাকে? ঘুরতে থাকে। তাহলে এইটাকে আমরা বলতে পারি পর্যায়বৃত্ত গতি। এখন একটা প্রশ্ন থাকে যে স্যার, আপনি ঘূর্ণন গতির সময়ে তো আসলে ঘড়ির কাঁটা বা ফ্যানের কথা বলেছিলেন, এখন পর্যায়বৃত্ত যদি সেটি উদাহরণ হয়, তাহলে দুটোর মধ্যে পার্থক্যটা কি? আসলে দুটো, আমরা যে ঘূর্ণন গতিও কিন্তু এক ধরনের বিশেষ ধরনের পর্যায়বৃত্ত গতি। ঘূর্ণন গতি ঘুরতে থাকে, আর পর্যায়বৃত্তকার গতিকার একটা নির্দিষ্ট, অর্থাৎ দুটোর মধ্যে পার্থক্যটা কি? ঘূর্ণন গতিটা সেটা নির্দিষ্ট সময় পর পর নাও হতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রেই নির্দিষ্ট সময় পর পর রোটেশনটা মেনটেন করে। ঠিক আছে? হ্যাঁ, স্পন্দন গতি, না? স্পন্দন গতি। আচ্ছা, আমরা ছোটবেলাতে সবাই কি খেয়েছি? দোল খেয়েছি না? বাহ, কি মজা ছিল দোল খেতে, না? নিশ্চয়ই তোমাদের মনে পড়ছে, আমরা সবাই দোল খেতাম। আচ্ছা, একটা দোলনার কথা যদি আমরা চিন্তা করি, তাহলে এই দোলনাটাকে আমরা পিছনের দিকে এনে তারপর ছেড়ে দিতাম। অর্থাৎ এই অবস্থান, সাম্য অবস্থান থেকে ও অবস্থান থেকে আমরা পিছনে এনে ছেড়ে দিতাম, তাহলে কি হতো? সামনে যেত। তাহলে একটা নির্দিষ্ট সময় পর পর এই অবস্থান হতে বিতে যেত, এবং তার বাকি সময়টা আবার এইদিকে যেত, না? আবার কি করতো? সামনে গিয়ে আবার পিছনের দিকে চলে আসতো, অর্থাৎ বি অবস্থান থেকে এ অবস্থানের দিকে চলে আসতো। তাহলে এই যে, অর্থাৎ কোন গতিশীল বস্তুর গতি যদি এরূপ হয়,
যে একটি সময়, নির্দিষ্ট সময় একদিকে এবং তার বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে না যদি ব্যয় করে, তাহলে এটাকে বলা হবে স্পন্দন গতি। আসলে পর্যায়বৃত্ত গতিও কিন্তু এক ধরনের স্পন্দন গতি, না? একটা নির্দিষ্ট সময় পর পর কি করে, ঘুরতে থাকে। তবে এটা হলো কি, একটা সময় নির্দিষ্ট দিকে যাবে এবং তার বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে ব্যয় করতেছে। আমরা মোট 5 ধরনের কি পেয়েছিলাম? 1 নম্বরে পেয়েছিলাম সরল রৈখিক গতি, সরল রৈখিক গতি। দ্বিতীয়ত আমরা কি পেয়েছিলাম? ঘূর্ণন গতি, ঘূর্ণন গতি। তৃতীয়ত আমরা কি পেয়েছিলাম? চলন গতি, না? চলন গতি। চতুর্থত কি পেয়েছিলাম? পর্যায়বৃত্ত গতি, পর্যায়বৃত্ত গতি। এবং পঞ্চমত আমরা পেয়েছিলাম দোলন গতি, দোলন গতি অথবা স্পন্দন গতি, তাই না? তাহলে নিশ্চয়ই তোমাদের মনে আছে। তারপরও আরেকবার তোমাদের যাওয়ার পূর্বে, শেষ করার পূর্বে আমার পাঠ একটু রিভিউ করি। যে সরল দোলন গতি পেয়েছিলাম কি আমরা? যদি কোনো বস্তু কি হয়, একটা সরল রেখা বরাবর যদি চলমান হয়, যেমন এ একটা বস্তু, এ কি করলো, একটা সরল রেখা বরাবর যদি যাত্রা শুরু করে, এই অবস্থান হতে টি সময় পরে এই ভি অবস্থানে ফিরে আসে, চলে, তাহলে সেটাকে বলা হয় সরল রৈখিক গতি। যেমন উদাহরণে বলেছিলাম, এই গাড়িটি যদি আমি একটা রাস্তার উপর দিয়ে সরলরেখা বরাবর কি করি, আমি চালনা করি, তাহলে এটাকে বলা হবে সরল রৈখিক গতি। এরপরে কি ছিল? ঘূর্ণন গতি। ঘূর্ণন গতি কি ছিল? যে একটা বিন্দুকে স্থির রেখে যদি সে বৃত্তাকার পথে, অর্থাৎ বৃত্তাকার পথে যদি পরিধি বরাবর, সহজ কথায় একটা বৃত্তের পরিধি বরাবর যদি কোনো একটা বস্তু গতিশীল হয়, তাহলে সেটাকে